আমাদের তৎপুরুষ সমাস পড়তে গিয়ে বা তৎপুরুষ সমাস করতে গিয়ে উপপদ তৎপুরুষ সমাস কোনটাকে বলবো বা উপপদ তৎপুরুষ সমাস চিনতে অসুবিধা হয়। আবার একই রকম ভাবে একদেশীয় তৎপুরুষ সমাস কাকে বলবো বা একদেশীয় তৎপুরুষ সমাস কিভাবে চিনবো অসুবিধে হয়। আজকের ক্লাসের পর তোমাদের কিন্তু আর এটা অসুবিধে হবে না। তো আজকে বেসিক্যালি যেটা আলোচনা করব আমরা তৎপুরুষ সমাসের দ্বিতীয় যে ভাগটা, অর্থাৎ গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে তৎপুরুষ সমাসকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সেইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব আমরা। এর পরের ক্লাসে অবশ্যই তৎপুরুষ সমাসের সম্পূর্ণ ক্লাসটাকে আমরা নিয়ে আসবো, তবে আজকে কিন্তু বেসিক্যালি তৎপুরুষ সমাসের যে ভাগগুলো আছে যেটা গঠনগত এবং অর্থগত দিক থেকে সেটা আলোচনা করছি। এর আগে কিন্তু আমরা সমাস সম্পর্কিত অনেকগুলো ক্লাস করেছি। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, আলাদা আলাদা করে বিভিন্ন সমাস চেনার উপায়, সেটা হতে পারে আমাদের কর্মধারয় সমাসের চিনব কি করে, বিশেষ করে মধ্যপদ লোপী, রূপক কর্মধারয়, সেগুলো সবই আমি অলরেডি তোমাদের দিয়েছি ক্লাস করে। তো যদি তোমাদের এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটন থেকে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমাদের প্লে লিস্ট আমি শেষে দিয়ে দেবো, প্লে লিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো। দ্বিতীয়ত বলবো যে আজকে যেটা ক্লাসটা করছি তার আগের একটা ক্লাস অলরেডি আমরা করেছি তৎপুরুষ সমাস সম্পর্কিত, সেটাও দেখে নিতে পারো, সেটাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। একটা অনুরোধ সবাইকে করবো যে পুরো ক্লাসটা করবে, না হলে ওই উপপদ তৎপুরুষ সমাস চিনবো কি করে বা স্যার একদেশীয় তৎপুরুষ সমাস চিনবো কি করে, সেটা আর তখন কিন্তু খুঁজে পাবে না। তখন বলবে স্যার আপনার ক্লাসে তো পড়েছিলাম কিন্তু স্যার পেলাম না। তো পুরো ক্লাসটা করো, তাহলে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি কিন্তু একটা একটা করে আলোচনা করে দেবো। তো এর আগে যেটাকে অলরেডি একটু আলোচনা করে নিয়েছি যে তৎপুরুষ সমাসের গঠনগত অর্থ শ্রেণীবিভাগ যেটা, সেটাকে একটু আরেকবার ঝালিয়ে নেব। তৎপুরুষ কথাটার অর্থ কি না, সেই পুরুষ মহান পুরুষ এবং এর পরপদে অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষের সংজ্ঞার ক্ষেত্রেও বলেছিলাম যে পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদের লোপ পেয়ে যায়। এগুলো অলরেডি আমরা আগের ক্লাসে করেছি, আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এটাও তৎপুরুষ শ্রেণী বিভাগ, দুই প্রকার শ্রেণী বিভাগ আমরা পাই, একটা হচ্ছে অর্থগত দিক থেকে বা গঠনগত দিক থেকে শ্রেণী বিভাগ, আরেকটা হলো গিয়ে কি কারক এবং অকারক যে সম্বন্ধ, সেখান থেকে একটা শ্রেণী বিভাগ আমরা তৎপুরুষ সমাসে করেছিলাম। আজকে বেসিক্যালি নিচের যে ভাগটা যেটা ব্লু কালার দিয়ে রেখেছি আমি, না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, একদেশীয় তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, এগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। তবে যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে, মানে এসে থাকে বা এসেছে, সেটা হচ্ছে গিয়ে কি না উপপদ কাকে বলে। এই উপপদ কাকে বলে এর সংজ্ঞা কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকম পাই। আমি খুব সহজ করে দেওয়ার চেষ্টা করেছি যে পদের পূর্ববর্তী ক্রিয়ামূলে কৃত প্রত্যয় যুক্ত হয়, সেই তাকে বলা হয় হচ্ছে গিয়ে কি, বা কৃদন্ত পদ যুক্ত হয় তাকে, তার পূর্ববর্তী পদকে আমরা বলছি গিয়ে কি উপপদ। একটু মিস্টেক আছে এখানে, যে কৃত প্রত্যয় যুক্ত পদ এর পূর্ববর্তী পদকে আমরা কি বলছি না উপপদ। আবারও বলছি, যে পদের পূর্ববর্তী ক্রিয়াপদের সঙ্গে কি হয় কৃদন্ত পদ যুক্ত থাকে সেই পদকে উপপদ বলি। মানে ব্যাপারটা এরকম ভাবার চেষ্টা করো যে ধাতুর সঙ্গে, মানে ধাতু আমরা যখন প্রত্যয় পড়েছিলাম ক্লাস 9-এ সে বা ছোট ক্লাসে, সেখানে যখন দেখেছি যে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এই যে কৃত প্রত্যয় যা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলছি। সেই কৃত প্রত্যয় যুক্ত পদ, হ্যাঁ, তাকে বলছি কৃদন্ত পদ। আর এই কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হচ্ছে গিয়ে কি না উপপদ। তাই জন্য বলা হয়েছে যে কৃতপ্রত্যয় যুক্ত পদকে, অর্থাৎ কৃতপ্রত্যয় যুক্ত থাকে তার আগেই কিন্তু এই উপপদ অবস্থান করে। তো এই কৃতপ্রত্যয় যুক্ত পদকে আমরা কি বলছি না উপপদ। সহজে আরেকটু যদি বলি যে কৃতপদের পূর্ববর্তী পদকে বলা হয় হচ্ছে গিয়ে কি না উপপদ। পরীক্ষায় কিন্তু এটি প্রশ্ন আসে। এখন প্রশ্ন হলো যে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে পদে পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপ্রত্যয় যুক্ত থাকে, মানে আগের যে ক্রিয়ামূল তার সঙ্গে কৃতপ্রত্যয় যুক্ত থাকে, সেই যে তাকে যাকে আমরা বলছি উপপদ, সেই উপপদ যখন কি হয় না যে তৎপুরুষের পূর্বপদে অবস্থান করে এবং পরপদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলছি কৃতপদ, তখন তাকে বলছি উপপদ তৎপুরুষ সমাস। এখন কথা হলো এই যে উপপদ তৎপুরুষ সমাস চিনবো কি করে, যেটা আমি ক্লাসের প্রথমেই বলেছি যে উপপদ তৎপুরুষ সমাস চেনার সহজ একটা উপায় আছে। উপায়টা কি না, যে উপপদের কথা বলছি, এই উপপদ চেনার বা উপপদ তৎপুরুষ চেনার সহজ উপায় হচ্ছে 1 নম্বর লিখে রাখো, আমি পরে অবশ্যই একবার দিয়ে দেবো ছোট ভিডিও করে, যে 1 নম্বর উদাহরণ সহ বলে দেবো। 1 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ।
এক কথায় প্রকাশযুক্ত যদি শব্দ হয় সেক্ষেত্রে তাকে উপপদ বলতে পারে। যেমন ধরো জলে চরে যে জলচর, জলে চরে যে জলচর, ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ। হ্যাঁ, এই যে এক কথায় প্রকাশজনিত যে শব্দগুলো, এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে উপপদ। আবার দ্বিতীয় একটা বিষয় আছে, যে দ্বিতীয় বিষয়টা হলো যে শব্দের শেষে যদি ক্রিয়াপদ থাকে, যে যুক্ত শব্দ তার শেষে যদি ক্রিয়াপদ থাকে, শেষে ক্রিয়া পদ থাকে, তাহলেও আমরা তাকে উপপদ হিসাবে বলবো। যেমন ধরো পরপার, এই যে পার, পার হওয়া, হ্যাঁ, পরে পরে পার, যে পরপার, সেই পরপার এর পার হওয়াটা হচ্ছে গিয়ে কি না ক্রিয়াপদ, এটা হচ্ছে গিয়ে কি না উপপদ। আর উপপদ চেনার সহজ উপায় হলো গিয়ে কি না, যখন আমরা কোনো এক কথায় প্রকাশযুক্ত শব্দ দেখব বা কোনো শব্দের সে যদি ক্রিয়াপদ দেখি, তাহলে সেই দুটো পদকে সহজেই আমরা বলে দিব উপপদ তৎপুরুষ সমাস। মনে থাকে যেন। হ্যাঁ, এই উপপদ তৎপুরুষ সমাসের আলোচনার পরে যেটা সবচেয়ে বেশিবার এসছে একদেশীয় তৎপুরুষ। বিশ্বাস করো যে সম্বন্ধ তৎপুরুষ আর একদেশীয় তৎপুরুষ নিয়ে একটা বিশেষ ব্যাকরণবিদদের মধ্যে বিশেষ একটা মত পার্থক্য আছে। কেউ কেউ বলে যে এই সম্বন্ধ তৎপুরুষ সমাসেরই একটি অংশ, আমি আলাদা করে একদেশীয় তৎপুরুষ স্বীকার করতে রাজি নয়। আবার কেউ কেউ বলে যে না, এটা যেহেতু গঠনগত দিক থেকে এর শ্রেণীবিভাগ আসছে, মানে একটা ভাগ করা যেতে পারে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটি একটি সম্বন্ধ তৎপুরুষ নয়, একদেশীয় তৎপুরুষ। একদেশীয় তৎপুরুষ সমাসটা কি, উদাহরণটা দিয়ে আগে, তারপরে বুঝতে পারবে। যেমন ধরো মাঝ নদী, এই যে উদাহরণ যা দিয়েছি, যে নদীর মাঝ, অর্থাৎ আমি নদী বলতে যে অংশটাকে বুঝি তার পরপদে যে অংশ থাকবে সেটা হচ্ছে গিয়ে কি নদীর তার একটি অংশকে বোঝানো হবে। যেখানে পূর্বপদে সমগ্র বস্তুকে বোঝালেও পরপদে যে শব্দটি থাকবে তা কি করে, ওরই একটা নির্দিষ্ট অংশকে স্পেসিফিকেশন করে, বা সম্পূর্ণ বস্তুটিকে না বুঝিয়ে সম্পূর্ণ বস্তুর কিছুটি অংশকে বা সামান্যতম একটি অংশকে বোঝায়, তখন তাকে আমরা বলি একদেশীয়। মনে রাখার চেষ্টা করো, নামের মধ্যে তার সংজ্ঞাটা আছে একদেশীয়, একটারই সম্পূর্ণ না বলে একটি অংশ বা একটা অংশকে বোঝায়, ঠিক আছে, বা একটি দেশকে বোঝায়, এইভাবে মনে রাখার চেষ্টা করো। তো একদেশীয় তৎপুরুষ সমাসের সংজ্ঞাতেই আমরা পাই যে তৎপুরুষ সমাসে পূর্বপদ বিভক্তি যুক্ত হয় এবং সম্পূর্ণ অংশকে না বুঝিয়ে সম্পূর্ণ অংশকে বোঝায়, কিন্তু পরপদ কি করে তার কিছুটি অংশ বা একটা অংশকে বোঝায়, তখন তাকে আমরা বলি একদেশীয় তৎপুরুষ। মাথায় রাখবে এখানে কিন্তু যে মানে সম্বন্ধ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হচ্ছে, তাই এটাই না মাথাকে অনেক সময় শর্ট প্রশ্ন দিয়ে দেয় যে কোন তৎপুরুষ সমাসে গঠনগত দিক থেকে সম্বন্ধ তৎপুরুষ সমাসের প্রভাব লক্ষ্য করা যায়, তখন হবে কি একদেশীয় তৎপুরুষ সমাসে আমরা গঠনগত দিক থেকে কারক সম্বন্ধীয় সম্বন্ধ তৎপুরুষ সমাসের কিন্তু একটা প্রভাব লক্ষ্য করি। নেক্সট আসবো ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি বলতেই আমরা কারকেও আলোচনা করেছি, ব্যাপ্তি বলতে বোঝায় বিস্তার। এবার এবার মানে একটা সময়ের বিস্তার বোঝাবে, একটা কালের বিস্তার বোঝাবে। হ্যাঁ, তো যখন যে তৎপুরুষ সমাস দেখবে এরকম স্থান বা কালের ব্যাপ্তি বোঝানো হচ্ছে বা বিস্তার বোঝানো হচ্ছে, একটা সময়কাল ব্যতীত একটা দীর্ঘ স্থান, বিশাল স্থান বোঝানো হচ্ছে, এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। তাহলে ব্যাপ্তি তৎপুরুষের উদাহরণটা ভেবে দেখো, চিরকাল ব্যাপিয়া বসন্ত, মানে আমরা জানি যে আমাদের ঋতু বৈচিত্র্যের মধ্যে সব সময় বসন্তকাল থাকে না, ভিন্ন ভিন্ন ঋতু থাকে, এখন গ্রীষ্ম, কখন বর্ষা, কখন শীত, হ্যাঁ, এইভাবে থাকে। তো ঠিক সেরকম ভাবে বসন্ত নির্দিষ্ট সময়ের জন্য থাকে, কিন্তু এখানে কি বলছে চিরকাল ব্যাপিয়া বসন্ত, হ্যাঁ, মানে সব সময়ের জন্য বসন্ত। এই যে চিরকাল সব সময়ের জন্য বসন্ত, একটা সময়ের বিস্তার বোঝানো হচ্ছে, তখন তাকে আমরা বলছি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এগুলো খুব সহজ, ব্যাপ্তি তৎপুরুষ সমাস চিন্তা তোমাদের সহজ, মানে অসুবিধা হবে না। যেটা অসুবিধা হয় মানে যেটা বেশি আসে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ, যেটা অলরেডি আগে জানিয়েছি। এরপরে হলো গিয়ে একদেশীয় তৎপুরুষ, যেটা একটু আগে বললাম, যে পুরোটা না বুঝিয়ে কিছুটা অংশকে বোঝানো হবে বা একটা অংশকে বোঝানো হবে। এরপরে আসছি না তৎপুরুষ সমাস। না তৎপুরুষ সমাস বা এর আরেকটা নাম ভিন্ন ভিন্ন বইয়ে পাই নং তৎপুরুষ। দেখো না বাচক অব্যয়গুলো কি কি হয়, না, নেই, নয়, নাই ইত্যাদি ইত্যাদি, এই ধরনের না বাচক অব্যয় আমরা পাই।
তো এই যে নাবাচক অব্যয়গুলো পাই, এগুলো যখন কোন তৎপুরুষ সমাসের পূর্বপদ মানে প্রথম যে পদটা থাকে পূর্বপদের মধ্যে এক প্রকার উপসর্গ রূপে অবস্থান করে বা নাবাচক উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়, এবং আমরা দেখি পরপদে বিশেষ করে বিশেষ্য পদ বা বিশেষণ পদের সঙ্গে এক প্রকার নেতিবাচক সম্পর্ক স্থাপন করে। যেমন ধরো অনাদি, নেই, আদি, অনাদি। হ্যাঁ, এই যে নেই, আদি, অনাদি, এই যে আদি শব্দটা একটা কি হচ্ছে না অংশ, একটা অবস্থান বিশেষ্য বা বিশেষণের মধ্যে অবস্থান করছে। আর না বা নাই এটা হচ্ছে গিয়ে কি করছে না তার সঙ্গে যুক্ত হয়েছে। একই রকম নাই, আহার, অনাহার। আহার বলতে কি খাওয়ার, এটা হচ্ছে গিয়ে কি বিশেষ্য বোঝাচ্ছে, সেটা নেই। তো যেহেতু না শব্দটা বা নাই শব্দটা বা নেই শব্দটা বা নয় শব্দটা কি করছে, এরকম কোনো বিশেষ্য বা বিশেষণের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর সে কি করছে না একটা নেতিবাচক সম্বন্ধযুক্ত বা সম্পর্কযুক্ত একটি সমাসবদ্ধ পদ গঠন করছে। এবং অবশ্যই যেটা আমরা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বলি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তখন তাকে আমরা বলি গিয়ে কি না তৎপুরুষ সমাস। তো মাথায় রাখবে যে না, নয়, নাই ইত্যাদি নাবাচক অব্যয়গুলো থাকবে কোথায় না পূর্ব পদে, এবং পরপদে অবশ্যই কি থাকবে বিশেষ্য বা বিশেষণ পদ, যা কি করবে নেতিবাচক সম্বন্ধ বা নাবাচক সম্বন্ধ একটি স্থাপন করবে। তখন তাকে আমরা বলছি গিয়ে কি না তৎপুরুষ বা নং তৎপুরুষ সমাস। যে উদাহরণ দুটো আমি বললাম মাথায় রাখার চেষ্টা করো। তবে পরবর্তীকালে এসে আমি আলোচনা করব না তৎপুরুষ এবং না বহুব্রীর মধ্যে একটা পার্থক্য আমি পরে একবার আলোচনা করে দেবো। যখন বহুব্রী সমাজ আলোচনা করবো তখন সেটা ডিসকাশন করবো আমরা। এরপরে আসছি উপসর্গ। দেখো একটু আগে আমরা যেটা পড়লাম যে না তৎপুরুষ সমাসে না, নয়, না এগুলো সবই কি না উপসর্গের মতো অবস্থান করে শব্দের আগে। কিন্তু আবার উপসর্গ বিষয়টাই এসছে যার আদি নাম বা যার আর একটা নাম হলো আদ্য প্রত্যয়, অর্থাৎ যে কিনা শব্দের আগে বসছে, আগে শব্দ বা ধাতুর আগে বসছে, নতুন শব্দ গঠন করছে, তাকে উপসর্গ বলছিলাম। এই উপসর্গগুলো সে আমাদের সংস্কৃত উপসর্গ হোক, বাংলা উপসর্গ হোক, যেই হোক না কেন, সেই উপসর্গগুলো যখন কি করছে না সমাসবদ্ধ পদে পূর্বে অবস্থান করছে। কোথায় অবস্থান করবে না পূর্বে অবস্থান করছে, এবং আমরা দেখছি যে সে পূর্বে অবস্থান করে নতুন একটি শব্দ গঠন করছে বা এক প্রকার সমাসবদ্ধ পদ গঠন করছে। সেক্ষেত্রে আমরা বলবো উপসর্গ তত্ত্ব পরপদে অর্থ প্রাধান্য পাবে। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে নাবাচক উপসর্গ ছাড়া, মানে যেটা আমরা অলরেডি নং তৎপুরুষে পড়েছি, সেই নং তৎপুরুষের যে নাবাচক উপসর্গ সেগুলো ছাড়া আর যে সকল উপসর্গগুলো আছে সেগুলো যখন অবস্থান করে কোথায় সমাসবদ্ধ পদে, কোথায় না পূর্বে, কিন্তু ব্যাস বাক্যের মধ্যে পরপদে অবস্থান করবে। ঠিক আছে, পরপদে যখন কি করবে না অবস্থান করবে অন্যান্য উপসর্গগুলো তখন, এবং অবশ্যই পূর্বপদে বিশেষের সঙ্গে মিশে যাবে সে, তখন সে সমস্ত তৎপুরুষ সমাসকে আমরা কি বলছি উপসর্গ তৎপুরুষ। দেখো একটু ভুলে গেল তাই না, আমি কি বললাম যে সমাসবদ্ধ পদে পূর্বে আমরা দেখতে পাবো আর ব্যাস বাক্যের মধ্যে পরপদে দেখতে পাবো। উদাহরণ দেখো, পক্ষের প্রতি, তাহলে প্রতি একটা উপসর্গ, তাহলে পক্ষটা কি পূর্বপদ, প্রতি হচ্ছে গিয়ে কি পরপদ, তাহলে ব্যাস বাক্যের মধ্যে পরপদে অবস্থান করছে একটা উপসর্গ। কিন্তু দেখো সমাসবদ্ধ পদে দেখছি গিয়ে কি প্রতিপক্ষ, এই যে প্রতি তার যুক্ত যে কি বলছে না পদটা সেটা পূর্ব পদে অবস্থান করছে। আবার বৃষ্টির অতি, যে পরিমাণ বৃষ্টি তার থেকে বেশি, তো অতি এই উপসর্গটা ব্যাস বাক্যের মধ্যে দেখো এখানে যেটা বলেছিলাম যে পরপদে অবস্থান করছে, কিন্তু সমাসবদ্ধ পদে দেখো সে কিন্তু পূর্বে অবস্থান করছে। তো যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে নাবাচক যে সকল উপসর্গগুলো থাকে সেগুলো ছাড়া একটি যখন যে কোনো একটি উপসর্গ যে পরপদে অবস্থান করছে সেই তৎপুরুষ সমাস, এবং অবশ্যই পূর্বপদে বিশেষের সঙ্গে সেটা সম্পর্ক স্থাপন করছে এবং অবশ্যই পরপদের প্রাধান্য পাচ্ছে, তখন তাকে আমরা বলছি উপসর্গ তৎপুরুষ। কি আচ্ছা এইখানে একটু করতে হবে যে তৎপুরুষ সমাসে না, যে তৎপুরুষ সমাস না তৎপুরুষ সমাসের কর, হ্যাঁ না তৎপুরুষ সমাসের পূর্বপদের না বাচক, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে তৎপুরুষ সমাসের না তৎপুরুষ বা নং তৎপুরুষ সমাসের যে না পূর্বপদে থাকা নাবাচক উপসর্গগুলো যখন ছাড়া অন্য যে সকল উপসর্গগুলো সেটা যখন পরপদে অবস্থান করছে
এবং পূর্ব পদে থাকা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এবং তাকে আমরা বলছি গিয়ে কি উপসর্গ তৎপুরুষ, যেটা কিনা সমাসবদ্ধ পদে পূর্বে অবস্থান করতে আমরা লক্ষ্য করছি। তো এটা একটু দেখে নিও, একটু কারেকশন করে নিও, নিজের খাতায় লিখে নিও। নেক্সট যেটা আমরা পড়বো এবং শেষ যে ভাগটা সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। দেখো ক্রিয়া বিশেষণ কি? বিশেষণ হচ্ছে গিয়ে কি না বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে যখন যে পদ আমরা ব্যবহার করি তাকে বিশেষণ বলি। এবার সেই বিশেষণ পদ যখন ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি তখন তাকে ক্রিয়া বিশেষণ। যেমন হচ্ছে জোরে দৌড়ায়, তো দৌড়ানো হচ্ছে ক্রিয়া, সে কেমন দৌড়ায় না জোরে দৌড়ায়, এই জোরেটা হচ্ছে গিয়ে কি ক্রিয়া বিশেষণ। রাজি, কিন্তু রাজিটা কি রকম না অর্ধ রূপে বা নিম রূপে, হ্যাঁ, তো নিম হচ্ছে গিয়ে কি না বিশেষণ। যখন এরকম ক্রিয়া বিশেষণ পদ যখন কি হয় না পূর্ব পদে অবস্থান করে, এবং অবশ্যই যেটা আমাদের তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য যে পরপদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আশা করি ক্রিয়া বিশেষণটা আমরা বুঝতে পেরেছি যে ক্রিয়াপদের বিশেষণ। জোরে দৌড়ায়, এই জোরে হচ্ছে গিয়ে কি দৌড়ানো ক্রিয়াপদের বিশেষণ। খুব খায়, হ্যাঁ, খুব হচ্ছে গিয়ে কি বিশেষণ কি না খাওয়ার, খাওয়া তার কাজ, সে খাওয়ার কি বিশেষণ হচ্ছে গিয়ে কি খুব। তো এই যে ক্রিয়া বিশেষণটা যখন পূর্ব পদে অবস্থান করবে এবং পরপদের অর্থ অবশ্যই প্রাধান্য পাচ্ছে, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যই তাই, তখন তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যেমন একটু আগে বলেছিলাম নিম রূপে রাজি, নিম রাজি, অর্ধ রূপে দগ্ধ, অর্ধদগ্ধ। তো এগুলো হলো গিয়ে কি আমাদের সম্পূর্ণ যে গঠনগত এবং অর্থগত দিক থেকে তৎপুরুষ সমাস তার উদাহরণ। এবার আমরা আসবো যে কোনগুলো বেসিক্যালি পরীক্ষার জন্য, সে আমাদের বোর্ড এক্সাম হোক বা চাকরি পরীক্ষার জন্য যেখানেই হোক না কেন, সেটা কি কি করব। 1 নম্বর তো আমি অবশ্যই বলবো না তৎপুরুষ। না তৎপুরুষের উদাহরণ ভালো করে করবে। তা না তৎপুরুষের কি না উদাহরণ ভালো করে করবে। আর কি করবে না উপপদ তৎপুরুষ। যারা বোর্ড এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু উপপদ তৎপুরুষ, বিশেষ করে উপপদ কাকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকে বলে সঙ্গে একটা করবে 3 নম্বর প্রশ্ন হিসাবে কৃদন্ত পদ। কৃদন্ত পদ কাকে বলে। তো এই দুটো পদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা বোর্ড এক্সামে দিচ্ছ। যারা বোর্ড এক্সামে যে দিচ্ছ তাদের জন্য একটি বোনাস কোশ্চেন বলবো, উপপদ তৎপুরুষ সমাসে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। কেননা তোমাদের অনেকগুলো টেক্সট আছে, যেমন ধরো এক্ষুনি বললাম ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে, হ্যাঁ, তো সেগুলো আমাদের পরীক্ষায় দেয়। সেই জন্য আমি বললাম উপপদ তৎপুরুষের উদাহরণগুলো করব। চার উপায় তো অলরেডি আমি জানিয়েছি। এক হচ্ছে যেগুলো এক কথায় প্রকাশজনিত শব্দ, আর যে শব্দের শেষে এরকম ক্রিয়াপদ থাকবে সেই শব্দটাকে আমরা বলবো গিয়ে কি উপপদ। তো উপপদ তৎপুরুষ হবে আর কি। তো সেক্ষেত্রে একটু মনে রাখার সহজ উপায় জানিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে। তো এটা ছিল আজকের আমাদের সম্পূর্ণ পাঠ। এছাড়াও বিভিন্ন উদাহরণগুলো, বিশেষ করে একদেশীয় তৎপুরুষ ভুলে গিয়েছিলাম। একদেশীয় তৎপুরুষ যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই ভুলে গিয়েছি। একদেশীয় তৎপুরুষ, হ্যাঁ, এই একদেশীয় তৎপুরুষ সমাসটাও ভালো করে করবে। মেন যারা বোর্ড এক্সাম দিচ্ছ তাদের জন্য উপপদ তৎপুরুষ, একদেশীয় তৎপুরুষ, আর ওই না তৎপুরুষ যেহেতু করছি তার সঙ্গে উপসর্গ তৎপুরুষ। উপসর্গ তৎপুরুষটা একবার দেখে দেবো, ব্যাস। মোটামুটি উপপদ তৎপুরুষ আর একদেশীয় তৎপুরুষ করে তোমরা অনেক উদাহরণ পরীক্ষায় পেয়ে যাবে। আর তারপর না তৎপুরুষ আর উপসর্গ তৎপুরুষটা একটু দেখে নাও, কারণ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো উপসর্গ তৎপুরুষের সঙ্গে অব্যয়ীভাব সমাসের সম্পর্ক কি রকম আছে বা কোনো পার্থক্য আছে কিনা। কারণ এগুলো না এমন একটা টপিক যেগুলো একটু মানে ছোট ছোট বিষয় না জানলে আমরা পরীক্ষায় ভুল করে ফেলবো। তো একটু প্রত্যেকটা ক্লাস আমাদের করতে হবে, ঠিক আছে। তো এর পরের ক্লাসে কিন্তু এই পুরো তৎপুরুষ সমাসটা একসঙ্গে আমি করাবো, একটু ভাগ ভাগ করে করালাম যাতে একটু সহজে তোমরা বুঝে নিতে পারো। এর পরের ক্লাসে তৎপুরুষ সমাসটা পুরোটা একসঙ্গে দেব। তো পারলে পুরোটা একসঙ্গে তোমরা সেখানেও দেখে নিতে পারো। যারা আগের ক্লাসটা করেন তাদেরকে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। আর একই কথা যেটা বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তোমাদের ভাই বোন কেউ এইভাবে যুক্ত থাকে, তাদের ক্লাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, যারা আমাদের ফেসবুকে পেজ আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো, ঠিক আছে। চলো টাটা, বাই।